বিসমিল্লাহির রহমানির রহিম। দাউদকান্দি অনলাইন স্কুল এবং জুরানপুর অনলাইন স্কুলের সকল শিক্ষার্থীদের আজকের ক্লাসে স্বাগতম। আমি সুমন মিয়া, সহকারী শিক্ষক, জুরানপুর করিমুন্নেছা উচ্চ বিদ্যালয়, দাউদকান্দি, কুমিল্লা। আজকে নবম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের পঞ্চম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। আজকের অধ্যায়টির নাম বায়ুমণ্ডল। প্রিয় শিক্ষার্থীরা, উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে বায়ু। এই উপাদানটি ভূপৃষ্ঠ থেকে প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত উপরের স্থানে অবস্থিত। এই স্থানটিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। আজকে বায়ুমণ্ডলের এই কয়েকটি ভাগ নিয়ে আলোচনা করব। এই কয়েকটি ভাগ আলোচনা করার পূর্বেই প্রথমে আমাদের জেনে নিতে হবে বায়ুমণ্ডল কি। বায়ুমণ্ডল হচ্ছে যে গ্যাসীয় আবরণ এই পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে, সেটাই হচ্ছে বায়ুমণ্ডল। আমি আবার বলছি, যে গ্যাসীয় আবরণ এই পৃথিবীটাকে বেষ্টন করে রেখেছে, ঢেকে রেখেছে, আবৃত করে রেখেছে, তাকেই বায়ুমণ্ডল বলা হয়। এই বায়ুমণ্ডলের কোনো বর্ণ নেই, গন্ধ নেই, কোনো রং নেই, শুধুমাত্র কেউ অনুভব করা যায়, যা খালি চোখেও দেখা যায় না। বায়ুমণ্ডলের এই বিশালতা এবং গভীরতার উপর ভিত্তি করে বিজ্ঞানী উপগ্রহ ও গবেষণার মাধ্যমে এই বায়ুমণ্ডলটিকে উপরের দিকে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত রেখে সেটাকে বায়ুমণ্ডলের কয়েকটি ধাপে ভাগ করেছেন। তবে কয়েকটি ধাপে ভাগ করলেও এই বায়ুমণ্ডলের সর্বনিচের স্তর, মানে ভূপৃষ্ঠ থেকে প্রায় কিছু কিলোমিটার, 20, 30, 25 এই কিলোমিটার পর্যন্ত যেই স্থানটা, যেই মণ্ডলটা, সেই মণ্ডলটাই উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য সবচেয়ে বেশি উপকারী, কার্যকরী। কারণ এই উপাদানটার মধ্যেই বেঁচে থাকার সকল উপাদান রয়েছে, যেমন অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, জলীয় বাষ্প, বৃষ্টিপাত, তুষারপাত, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সকল উপাদান এই ভূপৃষ্ঠের উপরের স্তরটাতেই অবস্থিত। এখন বায়ুমণ্ডলের উপাদান সম্পর্কে একটু জেনে নিব। যেমন নাইট্রোজেন, অক্সিজেন, আর্গন, কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য গ্যাসসমূহ যেমন হিলিয়ম, নিয়ন, ক্রিপ্টন, জ্যানন, জলীয় বাষ্প, ধূলিকণা ও কণিকা, এই সকল উপাদান বায়ুমণ্ডলে অবস্থিত। বায়ুমণ্ডলে বিভিন্ন প্রকার গ্যাস থাকা সত্ত্বেও সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে নাইট্রোজেন এবং অক্সিজেন। বায়ুমণ্ডলের আয়তনের দিক থেকে এ দুটি গ্যাস একত্রে শতকরা 98.73 ভাগ এবং বাকি শতকরা 1.27। আমি আবার বলছি, বায়ুমণ্ডলে যে সকল গ্যাস আছে তার মধ্যে অক্সিজেন আর নাইট্রোজেন এই দুটার পরিমাণ হচ্ছে 98.73%। আর অন্যান্য গ্যাসসমূহ আছে 1.27%। তাহলে এই হচ্ছে 100% বা 100%। তাহলে আমরা বুঝতে পারছি যে বায়ুমণ্ডলের গুরুত্ব অপরিসীম। এখন জেনে নিব বায়ুমণ্ডলের স্তর ও বৈশিষ্ট্য সম্পর্কে। বায়ুমণ্ডলে যে সমস্ত উপাদান রয়েছে তার প্রকৃতি, বৈশিষ্ট্য, উষ্ণতার পার্থক্য অনুসারে একে 5টি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথমটি হচ্ছে ট্রপোমণ্ডল, স্ট্র্যাটোমণ্ডল, মেসোমণ্ডল, তাপমণ্ডল এবং এক্সোমণ্ডল। প্রিয় শিক্ষার্থীরা, আমি হোয়াইট বোর্ডে চিত্রের মাধ্যমে প্রদর্শন করার চেষ্টা করেছি বায়ুমণ্ডলটিকে। প্রথমেই ভূপৃষ্ঠ, আমরা যেখানে বসবাস করি, এই ভূপৃষ্ঠ থেকে
প্রায় 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত উপরে ট্রপোমণ্ডল অবস্থিত। এই ট্রপোমণ্ডলটা আমাদের উদ্ভিদ এবং প্রাণীর সকল জীবদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই ট্রপোমণ্ডলের উপরেই আছে স্ট্র্যাটোমণ্ডল, তার উপরে মেসোমণ্ডল, তার উপরে তাপমণ্ডল এবং সর্ব উপরে এক্সোমণ্ডল অবস্থিত। এখন প্রথমে জেনে নিব ট্রপোমণ্ডল কি। এই স্তরটি ভূপৃষ্ঠের সাথে লেগে আছে। এই স্তরের মধ্যেই সবচেয়ে বেশি মেঘ, বৃষ্টিপাত, বজ্রপাত, বায়ুপ্রবাহ, তুষারপাত, শিশির, কুয়াশা প্রভৃতি অবস্থিত। শুধু তাই নয়, এর সাথেই আমি বলেছি নাইট্রোজেন, অক্সিজেন এবং অন্যান্য গ্যাসসমূহ এই উপাদানটাতেই বিদ্যমান। ভূপৃষ্ঠ থেকে শুরু করে এক্সোমণ্ডল পর্যন্ত যত উপাদান আছে তার 100 ভাগের 97 ভাগই থাকে এই ট্রপোমণ্ডলে, আর অবশিষ্ট 3 ভাগ থাকে বাকি 4টা মণ্ডলে বা তার উপরের স্তর পর্যন্ত। তাহলে আমরা বুঝতে পারছি এই ট্রপোমণ্ডলের গুরুত্ব অনেক বেশি। একটু পাঠ্য বই আসে। ট্রপোমণ্ডলের শেষ প্রান্তের অংশের নাম ট্রপোবিরতি। এই স্তর ভূপৃষ্ঠ থেকে নিরক্ষীয় অঞ্চলে প্রায় 16 থেকে 19 কিলোমিটার এবং মেরু অঞ্চলে 8 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। এখন জেনে নিব ট্রপোমণ্ডলের বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব কমতে থাকে, সঙ্গে সঙ্গে কমতে থাকে উষ্ণতা। বলা হয়েছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে আমি যত উপরে উঠব ততই বায়ুর ঘনত্ব কমতে থাকবে এবং উষ্ণতা কমতে থাকবে। সাধারণত প্রতি 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। প্রতি 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1000 মিটার উচ্চতায় 6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে উচ্চতা বৃদ্ধির ফলে বাতাসের গতিবেগ বেড়ে যায়। আমি যত উপরের দিকেই যাব বাতাসের বেগটা তত বেশি বেড়ে যাবে। নিচের দিকের বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে। তাহলে এই ট্রপোমণ্ডলের নিচে বা ট্রপোমণ্ডলের আশেপাশে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ খুব বেশি থাকে, উপরের স্তরে জলীয় বাষ্পের পরিমাণ অনেক কম থাকে। ধূলিকণার অবস্থানের ফলে সমগ্র বায়ুমণ্ডলের ওজনের প্রায় শতকরা ৭৭-৭৫ ভাগ এই স্তর বহন করে। তার মানে এই ট্রপোমণ্ডলটাতে যত প্রকার ধূলিবালি বা আরও অন্যান্য উপাদান রয়েছে তার ৭৫ ভাগই এই স্তরের মধ্যে অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, এখন জেনে নিব স্ট্র্যাটোমণ্ডল। ট্রপোবিরতির উপর থেকে প্রায় 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্থানকে স্ট্র্যাটোমণ্ডল বলা হয়। আমি আবার বলছি, ট্রপোমণ্ডল থেকে অথবা ট্রপোবিরতি থেকে 50 কিলোমিটার পর্যন্ত উপরের স্থানটাকে বলা হচ্ছে স্ট্র্যাটোমণ্ডল। এই স্ট্র্যাটোমণ্ডল এর বৈশিষ্ট্য হচ্ছে এই স্তর ওজোন গ্যাসের স্তর বেশি পরিমাণে থাকে। এই ওজোন স্তর সূর্যের আলোর বেশিরভাগ অতি বেগুনি রশ্মি শুষে নেয়, ধীরে ধীরে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে থাকে। তাহলে এই স্ট্র্যাটোমণ্ডলটা কাজ করছে যে সূর্যের অতি বেগুনি রশ্মি, যেটা উদ্ভিদ এবং প্রাণীর জন্য খুবই ক্ষতিকর, সেই অতি বেগুনি রশ্মিটা এই স্ট্র্যাটোমণ্ডলের উপাদানগুলোর মাধ্যমে সেটাকে শুষে নেয়, যা আর ভূপৃষ্ঠে বা এই স্ট্র্যাটোমণ্ডলের নিচের দিকে আসতে বাধা প্রদান করে এবং আসতেই পারে না। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এই স্তরের বায়ুতে অতি সূক্ষ্ম ধূলিকণা ছাড়া কোনো রকম জলীয় বাষ্প থাকে না। আমি আবার পূর্বে বলেছি যে ট্রপোমণ্ডলে সকল প্রকার উপাদান থাকে উপকারী, আর এই স্ট্র্যাটোমণ্ডলে শুধুমাত্র কিছু সূক্ষ্ম ধূলিকণা থাকে, এছাড়া আর অন্য কোনো উপাদান থাকে না। ফলে আবহাওয়া থাকে শান্ত ও শুষ্ক, ঝড় বৃষ্টি থাকে না বলেই এই স্তরের মধ্য দিয়ে সাধারণত জেট বিমানগুলো চলাচল করে। তাহলে এই ট্রপোমণ্ডল বা তার উপর দিয়েই সাধারণত বিমান চলাচল করে। এই স্ট্র্যাটোমণ্ডলের নিচে ট্রপোমণ্ডলে বিমান সাধারণত চলাচল করতে পারে না, কারণ এই ট্রপোমণ্ডলে বেশিরভাগ মেঘ, কুয়াশা, বৃষ্টিপাত, শিশিরকণা, জলীয় বাষ্প থাকে, যার জন্য এখানে
এই স্তর দিয়ে বিমান চলতে পারে না। প্রায় 50 কিলোমিটার উচ্চতায় তাপমাত্রা পুনরায় হ্রাস পেতে শুরু করে। তাহলে 50 কিলোমিটার উচ্চতাতে আবার তাপমাত্রা কমতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন জেনে নিব মেসোমণ্ডল কি। ট্রপোমণ্ডল বা ট্রপোবিরতির পর থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মণ্ডলকে বা বিস্তৃত স্থানকে মেসোমণ্ডল বলা হয়। আমি আবার বলছি, স্ট্র্যাটোমণ্ডল থেকে উপরের দিকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মণ্ডলকে মেসোমণ্ডল বলা হয়। এই মেসোমণ্ডলের উপরে যতই যাব ততই তাপমাত্রা কমতে থাকবে। এর প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এই স্তরে ট্রপোমণ্ডলের মতোই উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুমণ্ডলের তাপমাত্রা কমতে থাকে, যা -83 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিচে নেমে আসে। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এই মেসোমণ্ডলটা হচ্ছে সবচেয়ে শীতলতম স্থান। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, মহাকাশ থেকে যেসব উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলোর অধিকাংশই এই স্তরের মধ্যে এসে পুড়ে যায়। তাহলে উপরের থেকে বা মহাকাশ থেকে যে সকল উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে, মেসোমণ্ডলে আসার পরে সেটা হারিয়ে যায়, সেটা পুড়ে যায়, যা আর নিচের স্তরে আসতে পারে না। এখন জেনে নিব তাপমণ্ডল কি। ঠিক একই রকমভাবে মেসোমণ্ডল থেকে উপরের দিকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বিস্তৃত স্থানকে তাপমণ্ডল বলা হয়। এই তাপমণ্ডল হচ্ছে অত্যন্ত হালকা ও ক্ষীণ। তাপমণ্ডলের নিম্ন অংশকে আয়নমণ্ডল বলা হয়। তাপমণ্ডলের বৈশিষ্ট্য জেনে নিব। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এই স্তরে বায়ুমণ্ডলের তাপমাত্রা অত্যন্ত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে 1480 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়। তাপমণ্ডলের উপরের স্তরে তাপমাত্রার পরিমাণ প্রায় স্থির থাকে। তাহলে এই তাপমণ্ডলে এসে তাপটা প্রায় একটা স্থির পর্যায়ে থাকে, অনেক বেশিও বাড়ে না, আবার খুব কম হয় না। তীব্র সৌর বিকিরণের রঞ্জন রশ্মি ও অতি বেগুনি রশ্মির সংঘাতে এই অংশের বায়ু আয়নযুক্ত হয়। তাহলে এখানে বলেছে রঞ্জন রশ্মি এবং অতি বেগুনি রশ্মির দুইটা সংঘাতের ফলে এখানে একটি আয়ন যুক্ত হয়, যার কারণে এখানে তাপ আসে। ভূপৃষ্ঠ থেকে পাঠানো বিভিন্ন বেতার তরঙ্গ আয়নমণ্ডলের বিভিন্ন আয়নে বাধা পেয়ে পুনরায় ভূপৃষ্ঠে ফিরে আসে। এখন জেনে নিব সর্বশেষ এক্সোমণ্ডল। এক্সোমণ্ডলের সংজ্ঞাটা হচ্ছে, তাপমণ্ডল থেকে উপরের দিকে 960 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্থানকে এক্সোমণ্ডল বলা হয়। এই স্তরে হিলিয়াম ও হাইড্রোজেনের গ্যাসের প্রাধান্য দেখা দেয়। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে, এক্সোমণ্ডল তাপমণ্ডল অতিক্রম করে 960 ডিগ্রি পর্যন্ত প্রসারিত হয়। এটি ক্রমান্বয়ে ইন্টারপ্ল্যানেটারি স্পেসে প্রবেশ করে। এই স্তরের তাপমাত্রা প্রায় 300 ডিগ্রি সেলসিয়াস থেকে 1650 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে। 300 থেকে 1650, তার মানে এখানে তাপের পরিমাণ অনেক বেশি। এই স্তরে খুব সামান্য পরিমাণ গ্যাস থাকে, অক্সিজেন, নাইট্রোজেন, আর্গন ও হিলিয়াম। কেননা মাধ্যাকর্ষণের ঘাটতির কারণে গ্যাস অণু কণাগুলো সহজে মহাকাশে ছড়িয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থীরা, বুঝার সহজে আমি আবার প্রথমে ব্যাখ্যা করে বলছি। ভূপৃষ্ঠ থেকে 1000 কিলোমিটার পর্যন্ত জায়গাটাকে বায়ুমণ্ডল বলা হয়। এই 1000 কিলোমিটার পর্যন্ত স্থানটাকে 5টা পর্যায়ে ভাগ করেছে। প্রথমটি হচ্ছে ট্রপোমণ্ডল, যেটা ভূপৃষ্ঠ থেকে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত অংশে সবচেয়ে বেশি পরিমাণের উপাদান রয়েছে অক্সিজেন এবং নাইট্রোজেন, এবং আরও অন্যান্য উপাদানও রয়েছে, তবে সেটার পরিমাণ অনেক কম। এই অক্সিজেন এবং নাইট্রোজেন ছাড়াও আরও অনেক যে সকল উপাদান আছে সেগুলো উদ্ভিদ এবং প্রাণীর বেঁচে থাকার জন্য খুব গুরুত্বপূর্ণ। তারপরেই আছে স্ট্র্যাটোমণ্ডল। ট্রপোমণ্ডল থেকে উপরের দিকে 50 কিলোমিটার পর্যন্ত জায়গাটা হচ্ছে ট্রপোমণ্ডল। এই ট্রপোমণ্ডলে বায়ুর উপাদানসমূহ অল্প পরিমাণে থাকে। স্ট্র্যাটোমণ্ডল থেকে 80 কিলোমিটার পর্যন্ত উপরের অংশটাকে বলা হয় মেসোমণ্ডল। এই মেসোমণ্ডলে তেমন সামান্য সূক্ষ্ম কিছু ধূলিকণা ছাড়া খুব তেমন বেশি উপাদান থাকে না। মেসোমণ্ডল থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্থানটি হচ্ছে তাপমণ্ডল, এবং তাপমণ্ডলের সর্বশেষ উপরের পর্যায়টি হচ্ছে
এক্সমন্ডল, যেটা 960 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে এটাই বোঝা যাচ্ছে যে আমি এই বায়ুমণ্ডলটাকে যদি 100% ধরি, তার 97 হচ্ছে ভূপৃষ্ঠ থেকে ট্রপোমণ্ডল পর্যন্ত। এখন জেনে নিব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের গুরুত্ব। বায়ুমণ্ডল ছাড়া যেমন কোনো শব্দ তরঙ্গ স্থানান্তরিত হয় না, তেমনি ভূপৃষ্ঠ থেকে পাঠানো বেতার তরঙ্গ আয়ন স্তরে বাধা পেয়ে পৃথিবীতে ফিরে আসে। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে এই আয়ন স্তর থেকে বাধা পেয়ে ভূপৃষ্ঠে আর আসতে পারতো না। ট্রপোমণ্ডল ছাড়া কোনো আবহাওয়ার সৃষ্টি হতো না, বরফ জমতো না, মেঘ, বৃষ্টি, কুয়াশা, শিশির, তুষার, শিলাবৃষ্টি ইত্যাদির সৃষ্টি হতো না, শস্য ও বনভূমির জন্য প্রয়োজনীয় বৃষ্টি হতো না। তাহলে ট্রপোমণ্ডলের গুরুত্ব খুবই বেশি। পৃথিবীতে বায়ুমণ্ডলীয় স্তর থাকার এর দিকে আগত উল্কাপিণ্ড অধিক পরিমাণে বিধ্বস্ত হয়। এই বায়ুমণ্ডল থাকার কারণে মহাকাশ থেকে যে সকল উল্কাপিণ্ড ভূপৃষ্ঠের দিকে নেমে আসে, ছুটে আসে, সেটা মেসোমণ্ডল অথবা তাপমণ্ডলের মাধ্যমেই নিঃশেষ হয়ে যায়। যদি বায়ুমণ্ডল না থাকতো তাহলে উল্কাপিণ্ড পৃথিবীতে আসতো। বায়ুমণ্ডলের স্তরসমূহ না থাকলে পৃথিবীতে জীবের অস্তিত্ব থাকতো না, বরং পৃথিবীর উপরিভাগ চাঁদের মতো মরুময় হতো। যদি সূর্যের আলো, বায়ু, অক্সিজেন, নাইট্রোজেন না থাকতো, একটি গাছ তার খাদ্য উৎপাদন করতে পারতো না। যদি গাছ খাদ্য উৎপাদন না করতে পারে, তাহলে আমরা গাছ থেকে আমাদের বেঁচে থাকার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান অক্সিজেন পেতাম না, আর অক্সিজেনের অভাবে আমরা মারা যেতাম। আর আমরা জানি আমাদের থেকে কার্বন ডাই অক্সাইড গাছপালা গ্রহণ করে। যদি আমরা বেঁচে না থাকি তাহলে গাছপালাও বেঁচে থাকতে পারবে না। তাহলে এই মণ্ডলটা, এই ট্রপোমণ্ডলটার গুরুত্ব সবচেয়ে বেশি। এখন জেনে নিব আবহাওয়া ও জলবায়ু কি। আবহাওয়া হচ্ছে কোনো একটি জায়গা একটা অল্প সময়ের বৃষ্টিপাত, বায়ু প্রবাহ, তুষারপাত, এটা সমষ্টিটা হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু হচ্ছে কোনো একটি স্থানের দীর্ঘ সময়ের, সাধারণত 30 থেকে 40 বছরের গড় আবহাওয়া, সেটাই হচ্ছে জলবায়ু। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ক্লাসটি মনোযোগ দিয়ে শুনেছ। আজকে এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে, আজকের ক্লাসের পর থেকে আলোচনায় আসব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।